কিরে রাজু, তুই এখানে বসে কান্না করতেছিস কেন? তোর কি হয়েছে? হঠাৎ করে তুই এখানে বসে কান্না করতেছিস? কেউ কি তোকে কিছু বলেছে নাকি? আর বলিস না, ফারিয়ার সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। এই মেয়েটা আমাকে একটু বোঝার চেষ্টা করে না। আমি যদি বলি ছেলেদের সাথে কম কথা বলার জন্য, তাহলে সে আরো বেশি করে ছেলেদের সাথে কথা বলে। এখন আর আমাকে নাকি তার ভালো লাগে না। হঠাৎ সে এরকম করতেছে কেন? তুই কি তাকে কিছু বলেছিস? না, আমি তো তাকে কিছুই বলি নাই। আমি শুধু বলেছি যে ছেলেদের সাথে কথা বলা বন্ধ করার জন্য। এমনকি তার আইডি আমার কাছেও লগ ইন আছে। আমি প্রতিদিন একবার করে ঢুকে দেখি সে হাজার হাজার মেসেজ করে ছেলেদের সাথে, তার পিক দেয় ছেলেদেরকে। এখন তুই বল আমি কি করব? তাকে ছেড়ে দেব নাকি অন্য কিছু করব? আচ্ছা দাঁড়া, আমার তো একটা পুরনো ফেক আইডি আছে, আমি ওইটা দিয়ে দেখি তোর গার্লফ্রেন্ডের সাথে কিছু করা যায় কি না। কিছু করতে গেলেও তো আবার সমস্যা হবে। ওই মেয়ে যদি আমাদের বাসায় চলে আসে? এটাই তো সমস্যা, আমারও তো ফেক আইডি আছে। আমিও তার সাথে ফেক আইডি দিয়ে মেসেজ করি। সে দুই একটা ছেলের সাথে কথা বলে না, হাজার হাজার ছেলের সাথে কথা বলে। তুই দেখ, কিছু একটা করতে পারিস কিনা। আমার আর এসব ভালো লাগছে না। দেখি বাসায় বলবো মেয়ে দেখার জন্য। ওনারা তো বলছে যে আমার জন্য নাকি মেয়ে দেখবে। আমিও রাজি হয়ে যাই, কি বলিস তুই? আরে ভাই, পাগলামি করিস না, কয়েকটা দিন ওয়েট কর। তোর আব্বু আম্মুকে বল যে আর 1-2 মাস তোকে সময় দিতে। এই 1-2 মাসের মধ্যে আমি মেয়েটাকে একদম ঠিক বানিয়ে ফেলবো। আমার উপরে ভরসা রাখ। ভরসা তো বন্ধু রাখা যায়, কিন্তু এই মেয়ের মতিগতি ভালো লাগে না। এই মেয়েকে কিভাবে ঠিক করবি তুই? যার একটা দিয়ে হয় না, তার তো 12টার প্রয়োজন। 12টা আর প্রয়োজন হবে না, তুই আমার উপরে ভরসা রাখ। আমি দেখতেছি কি করা যায়। আজকে রাত থেকে শুরু করব আমার প্ল্যান। তুই তো জব করতেছিস, ঠিকভাবে জব কর, বাকিটা আমার উপরে ছেড়ে দে। আমি দেখি কি করা যায়। রাহুল আর হাসান কোথায়? তারা কি এখনো আসে নাই এখানে? এসেছিল, তাদের কি যেন একটা কাজ আছে তাই চলে গেছে দুজনেই। বলেছে যে বিকেল বেলায় এসে আড্ডা দেবে। আমি এখন বাসায় যাই রে, আমার আর ভালো লাগছে না। রাজু এইসব কথা বলে হাসিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। এইদিকে হাসিব চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর মনে মনে বলতেছে, এই মেয়েটাকে কিছু তো একটা করতে হবে। আমার বন্ধুর জীবন পুরাই নষ্ট করে দিয়েছে। তাকে যদি কিছু না করি তাহলে তো আমার মন শান্তি হবে না। কিছু তো একটা করতেই হবে। হাসিব এইসব মনে মনে বলতেছে আর চা খাইতেছে। চা খাওয়া শেষ করে হাসিব চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার ছোট বোন এসে দরজা খুলে দিল। হাসিবকে আসতে দেখে বলতে লাগলো, ভাইয়া, তুমি ঘরের ভেতরে ঢুকো না, পেছনে দরজা দিয়ে সোজা ছাদে চলে যাও। আম্মু তোমার জন্য ঝাড়ু নিয়ে ওয়েট করতেছে। তুমি নাকি সিগারেট খাও? আম্মু তোমার প্যান্টের পকেট থেকে সিগারেট পেয়েছে। কি বলতেছিস এসব? আমার প্যান্টের পকেট থেকে সিগারেট পাবে কোথায় থেকে? আমি তো সিগারেটের প্যাকেট বালিশের নিচে রেখেছিলাম। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি দরজাটা লক করে যাইতে। এখন আম্মু তো আমাকে পিটাতে পিটাতে পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। আমাদের ফ্যামিলির মধ্যে কেউ সিগারেট খায় না, একমাত্র আমি। কয়েকদিন ধরে বন্ধু বান্ধবের সাথে থাকতে থাকতে সিগারেট খাওয়া শিখে গেছি। কিছু তো একটা করতে হবে। তাড়াতাড়ি যাও, আম্মু আসতিছে। হাসিব তাড়াতাড়ি করে বাড়ির পিছনে চলে গেল। ডাব গাছ দিয়ে সোজা উপরে উঠে চলে আসলো তার রুমে। অন্যদিকে হাসিবের আম্মু হাবিবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে হাবিবা, তুই দরজা খুলে কার সাথে ফিসফিস করে কথা বলতেছিস? সেই কখন থেকে দেখতেছি তুই এখানে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতেছিস। কে আছে দেখি? কই, আমি ফিসফিস করে কথা বলতেছি? আমি তো ফিসফিস করে কথা বলতেছি না। কে যেন কলিং বেল দিয়ে চলে গেছে, তাই আর কি উকি ঝুঁকি দিয়ে দেখছিলাম এতক্ষণ কেউ এসেছে কিনা। ও আচ্ছা, দরজা লাগিয়ে পড়তে বস। আর তোর ভাই আসুক, তুই কিন্তু কিছু বলবি না। যদি আমি শুনতে পাই তুই কিছু বলেছিস, তাহলে তোকেও তোর ভাইয়ের সাথে বাড়ি থেকে বের করে দেবো। সিগারেট খাওয়া হচ্ছে, আজ থেকে সিগারেট খাওয়া জন্মের মতো ঘুষিয়ে দেবো। এই বলে হাসিবের আম্মু চলে গেল রান্নাঘরে। এদিকে হাবিব ভয় ভয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে পড়তে বসে গেল। এদিকে হাসিব সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে নামতে চলে আসলো হাবিবার রুমে। হাবিবা হাসিবকে দেখে বলতে লাগলো, ভাইয়া, তুমি আমার রুমে এসেছো কেন? তুমি তোমার রুমে চলে যাও। তোমার জন্য আমি মায়ের খেতে পারবো না। আম্মু এমনিতে আমাকে শাসিয়ে দিয়েছে, বলেছে যে আমি যদি কিছু বলি তাহলে আমার হাড্ডি গুটি ভেঙে গুঁড়াগুড়ি করবে। তুমি তাড়াতাড়ি তোমার রুমে যাও, তোমার রুমে থাকার প্রয়োজন নেই, যাও। বোন আমার, এবারের মতো আমাকে বাঁচিয়ে দে। আমি আর কখনো সিগারেট খাবো না। এই তোর কান ধরতেছি, এই তোর নাক ধরতেছি। আমি জানি
একবার যে ছেলে সিগারেটের নেশায় পড়ে যায় সেই ছেলে সিগারেট কখনোই ছাড়তে পারে না, তুমিও ছাড়তে পারবে না, আর আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আমি একটা পিচ্চি মানুষ, আমি তোমাকে বাঁচাবো কি করে? অযথা আমি মার খেতে পারবো না ভাইয়া। প্লিজ লক্ষ্মী বোন আমার, এবারের মতো মাফ করে দে, আর আম্মুর হাত থেকেও বাঁচিয়ে দে আমাকে। আচ্ছা, আমি দেখতেছি কি প্ল্যান করা যায়। আম্মুর হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য সিগারেট তো পেয়ে গেছে। আম্মু সিগারেটের প্যাকেটে ভেতরে নাকি অনেকগুলো সিগারেট ছিল। আচ্ছা, তুমি আবার গাছ বেয়ে নিচে চলে যাও, পরে সামনের দরজা দিয়ে রুমে ঢুকে আমি আম্মুকে বুঝাচ্ছি। আচ্ছা, তুই যদি আম্মুকে বোঝাতে পারিস যে আমাকে না মারার জন্য তুই ফোন চাইছিলি না, তোর জন্য আজকে রাতেই ফোন এনে দিব। আমার মাথা ছুঁয়ে বলো তো যে আজকে রাতে আমাকে ফোন এনে দিবা, তাহলে আমি তোমাকে আম্মুর হাত থেকে বাঁচাবো। ফোন তো এনে দিতে পারবো, কিন্তু আমার কাছে তো মাত্র 7,000 টাকা আছে। ভালো একটা ফোন কিনতে গেলে কম করে হলেও 15,000 টাকা লাগবে। আমার ব্যাংকের মধ্যে কিছু টাকা আছে, আমি আমার ব্যাংক কেটে তোমাকে দিচ্ছি, তুমি একটা ফোন কিনে এনে দিবে। আমার সব বান্ধবীরা ফোন চালায়, আমি একমাত্র ফোন চালাতে পারি না। আম্মুর ফোন ধরলেও আম্মু বেশিক্ষণ চালাতে দেয় না। তোর টাকা লাগবে না, আমি দেখতেছি। আমার রুমে হয়তো টাকা আছে, ব্যবস্থা করে এনে দিব আজকে বা কালকে। তুই শুধু আমাকে বাঁচা। এই বলে হাসিব চলে আসলো আবার ছাদে। গাছ দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। সামনের দরজায় এসে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে কলিং বেল দিতেই হাসিবের আম্মু দরজা খুললো আর বলতে লাগলো, আহা বাবা, তুমি এখন এসেছো? তোমার জন্য তো আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। তোমার আব্বু তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, একটু ঘরের ভিতরে এসো বাবা, এত আদর সোহাগ করে ডাকতেছি, একটু আসো। হাসিবের আম্মু আদর সোহাগী সুরে ডাকতেছে, এমন সময় পিছন থেকে হাবিবা বলতে লাগলো, আম্মু রান্নাঘরে কি যেন পুড়ে যাইতেছে, তাড়াতাড়ি যাও না, না হলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। হাবিবার কথা শুনে হাসিবের আম্মু দৌড়ে চলে গেল রান্নাঘরে। এদিকে হাসিব এই সুযোগে দৌড়ে তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। অন্যদিকে হাসিবের আম্মু রান্নাঘরে গিয়ে দেখে কোনো কিছুই পুড়ে নাই। এটা দেখে হাসিবের আম্মু বলতে লাগলো, ভাইকে বাঁচানো হচ্ছে, আজকে তোদের দুজনকেই বাড়ি থেকে বের করব, চিন্তা করিস না। তোর আব্বু আসুক, তোরা দুই ভাই বোন আমাকে জ্বালাতে জ্বালাতে পুরো শেষ করে দিতেছিস, আজকে তো তোদেরকে বের করেই ছাড়বো। আম্মু আমাকে বের করবে কেন? আমি কি অপরাধ করেছি? অপরাধ তো করেছে তোমার ছেলে, তুমি তাকে বের করে দাও। আমাকে বের করার নাম নিচ্ছ কেন? তোরা দুই ভাই বোন বুদ্ধি করে আজকে এইভাবে তুই তোর ভাইকে ঘরের ভিতর ঢুকিয়েছিস। আজকে তোর আব্বু আসুক, আসলে তোদের দুইটার নামে আমি বিচার দেব। এই বলে হাসিবের আম্মু রান্না করতে লাগলো। হাবিবা আর হাসিব দুইজন তার আব্বুকে খুবই ভয় পায়, আর তার আম্মুকে ভয় পায় না আম্মুর সাথে পুরাই মিশুক। দুই ভাই বোন যাই করুক না কেন তাদের দুজনের নামে একদিনও বিচার দেয় নাই, তবে আজকে দিবে কিনা সন্দেহ আছে। এটা না হয় আপনারা রাতেই দেখতে পারবেন, ওয়েট করুন। চলেন আমরা হাসিবের রুম থেকে ঘুরে আসি, দেখি বেচারা কি করে। হাসিব সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে উপরে উঠে তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁপানোর পর হাসিব বলতে লাগলো, সারা আজকে সব কপাল পড়লো আমার। অন্যদিকে রাজুর গার্লফ্রেন্ডকে দেখতে হবে, এইদিকে আম্মুকে দেখতে হবে। আম্মুর কাছে এখন যদি মাফ না চাই, তাহলে আম্মু সত্যি সত্যি আব্বুর কাছে বিচার দিয়ে দিবে। তখন তো আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিবে। থাক, যা হওয়ার হয়ে গেছে। আম্মুর কাছে গিয়ে মাপ চেয়ে নেই, আম্মুর পা ধরে। এই বলে হাসিব রুমের দরজা খুলে যে বাহিরে যেতে যাবে, এমন সময় হঠাৎ করে হাসিব হাবিবার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নাবে। এমন সময় হাবিবা ধরে ফেললো আর বলতে লাগলো, বাতাসের ফুসফুস সামান্য মাত্র একটু ধাক্কা খেয়েছো, আমার সাথে এইভাবে উড়ে চলে যাচ্ছ কেন? শরীরের অবস্থা তো ক্যাঙ্গারুর মতো বানিয়ে ফেলেছো। ক্যাঙ্গারু তো তোমার চাইতে বেশি খাবার খায়। এখন কি আম্মুর কাছে মাফ চাও, না হলে কিন্তু আম্মু সত্যি সত্যি আব্বুর কাছে বিচার দিয়ে দিবে, তখন কিন্তু বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝতেই পারছি, এটার জন্যই তো কিছু করতেছি না। আর আমি তো এখন নিচেই যাচ্ছিলাম, তুই তো এসে আমাকে বাধা দিলি। তুই পড়তে যা, তোর সামনে আবার আম্মুর পা ধরে মাপ চাইতে আমার শরম করবে। ওরে আমার শরমওয়ালা ভাইটা রে, বাহিরে হাজার হাজার মেয়ের সামনে সিগারেট খাও, আবার মেয়েরা তোমাকে কান ধরে উঠবস করায়, তখন তোমার শরম করে না? আমি তো দেখেছি 2 দিন, কিন্তু তোমাকে কিছুই বলি নাই, আজকে বললাম। এই চুপ চুপ, এসব বলিস না। পাঠক পাঠিকাটা পরে আবার শরম দিবে। এখন তুই যা, আমি নিচে যাচ্ছি আম্মুর কাছে।
তুই কিন্তু আসবি না পিছু পিছু। এই বলে হাসিব চলে আসলো রান্নাঘরের সামনে। হাসিবের আম্মু হাসিবকে দেখে রেগে গেল। হাসিব দেখলো তার আম্মু আলু কাটতেছে রান্না করার জন্য। এদিকে হাসিব তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, ও আম্মু, আম্মু গো, এবারের মতো তোমার ছেলেকে মাফ করে দাও। তোমার ছেলে তো সামান্য মাত্র অপরাধ করেছে, আর তোমার জামাই কি করেছে সেটা জানলে তো আরো বেশি রেগে যাবে। আমার জামাই আবার কি করেছে? আমার জামাইকে নিয়ে মিথ্যা কথা বলবি না। আমার জামাই একজন ভালো মানুষ, সে কিছুই করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই তো সুদর্শন পুরুষ, সে কিছু করতেই পারে না। পাশের বাসার নাদিরা ভাবির সাথে যে টাঙ্কি মারে এটা তো তুমি জানোই না। প্রত্যেক দিন সকালে আব্বু ছাদে যায় নাদিরা ভাবির সাথে টাঙ্কি মারার জন্য। এটা তো তুমি দেখোই নাই। আমি প্রত্যেক দিন সকালে গিয়ে দেখি আব্বু এই রকম করে। যদি তোর কথা সত্যি হয়ে থাকে তাহলে এই বটিটা দেখেছিস? তোর আব্বুর কল্লাটা আমি হাতে নিয়ে আসব, জন্মের মতো টাঙ্কি মারা বের করব। ঘরে এত সুন্দর বউ থাকতে অন্য বেটির দিকে চোখ পড়ে, আমি তার চোখ বের করে ফেলবো। এই রে, মনে হয় একটু বেশিই বলে ফেলেছি আব্বুর নামে। এখন যদি আম্মু সত্যি সত্যি দেখে আব্বু কোনো কিছুই করে নাই, তখন তো আমার উপরে ক্ষেপে পড়বে। মানে হচ্ছে ধুম ধারাক্কা মাইর, এছাড়া আর কোনো কিছুই না। কি রে, চুপচাপ দাঁড়িয়ে আসছিস কেন? আর কি চিন্তা ভাবনা করতেছিস? যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তুইও একটা কথা শুনে রাখ, তোর পিঠে পাটের শালা বেঁধে রাখিস। কখন তোর উপর দিয়ে ঝড় যাবে এটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা আম্মু, পাটের ছালা দিয়ে কিছুই হবে না। আমি না হয় শক্ত দুইটা কাঠ বেঁধে রাখবো পিঠে, যাতে তুমি মারতে মারতে কাঠগুলো ভেঙে ফেলো। আমার কোনো কিছুই যাতে না হয়। তুই এখান থেকে যাবি? এখন কিন্তু তোর উপরে রাগ উঠতেছে। তুই আমার সামনে থেকে যা, না হলে কিন্তু তোর উপরে কখন এটা চালিয়ে দেবো নিজেও বলতে পারি না। হাসিব তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে হাবিবা নিচে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ভাইয়া তোমাকে যা যা বলতেছে সব একদম মিথ্যা কথা বলতেছে। আব্বু এরকম কোনো কিছুই করে নাই। আব্বুর সাথে তো আমি উঠি ছাদে, আমি তো দেখতেই পাই না। ভাইয়া তোমার কাছে মিথ্যা কথা বলে বাঁচার জন্য চেষ্টা করতেছে, যাতে তুমি ভাইয়াকে কিছু না করো। সিগারেট খাওয়ার বিচার কিন্তু করতেই হবে, না হলে কিন্তু আমিও আব্বুর কাছে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবো তোমার নামে। তোরা ভাই বোন আমাকে কি পেয়েছিস? আমাকে কি জলহস্তি মনে করিস নাকি, যে আমি পানিতে ডুব দিলেই ডুবে যাব? তোরা মনে হয় আমাকে জলহস্তি মনে করিস, তাই না? জলহস্তি মনে করবো কেন? হ্যাঁ, তুমি তো আস্ত একটা বাঘ, তোমার সাথে তো কেউ পারে না। এই যে ভাই আর মিথ্যা মিথ্যা কথা শুনে তুমি মনে করলা সব ভাইয়া সত্যি কথা বলেছে। আব্বুকে সন্দেহ শুরু করে দিয়েছো না? আগে ভাইয়ের বিচার করো, এরপরে আব্বুর বিচার করবে, আর আব্বুর ব্যাপারটা সত্যিটা জেনে এরপরে বিচার করবে। এটা তো অবশ্যই করব। আর তোকে না বললাম যে তোর রুমে গিয়ে পড়ার জন্য? তাহলে তুই এখানে উঠে এসেছিস কেন? এখানে উঠে আসলাম কারণ ভাইয়া তোমাকে কি কি বলেছে আমি সব কিছুই শুনেছি। আমি তো জানি ভাইয়া যে এরকম কিছু একটা করবে, এটার জন্যই তো এখানে আসলাম। হাবিবা তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকালে হাসিব চলে আসলো তাদের আড্ডাখানায়। এসে দেখে সবাই বসে আছে। রাজু হাসিবকে দেখে বলতে লাগলো, কিরে হাসিব, সিগারেট কোথায়? কালকে যে কতগুলো সিগারেট কিনে দিলাম ওইগুলো কি করেছিস? শালা, তোর জন্য আজকে বাড়িতে আমি ধরা খেয়ে গেছি। সিগারেট বালিশের নিচে রেখে চলে এসেছিলাম। সকালবেলা আম্মু আমার রুমে গিয়ে বিছানা গোছাতে গোছাতে বালিশের নিচে হাত দিয়েছে। পরে দেখে সিগারেটের প্যাকেট। এটা নিয়ে কত যে কাহিনী হচ্ছে বাড়িতে। আজকে মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ও আচ্ছা, এটার জন্যই তো বলি তোর ফোন বন্ধ কেন। তোকে কয়টা ফোন দিয়েছি দেখ তো। হাসিব তার পকেটে হাত দিতেই দেখতে পেল সে ফোন আনে নাই। পরক্ষণেই মনে পড়লো তার ফোন তো চার্জে রেখে এসেছে। আমার ফোন তো আমি চার্জে রেখে এসেছি, আর ফোনে চার্জ ছিল না। হাসিব এইসব কথাবার্তা বলতেছে তার বন্ধুদের সাথে। এমন সময় রাহুল বলতে লাগলো, কিরে হাসিব, রাজুর কি ব্যবস্থা করলি? তার গার্লফ্রেন্ড যা শুরু করে দিয়েছে, কিছু তো একটা করতে হবে। একমাত্র তুই পারবি কিছু করতে। আমরা কথা বলতে বলতে তো ধরা খেয়ে যাই। তোর তো আর আবার ফেক আইডি চালিয়ে অভ্যাস আছে। তুই কিছু একটা কর। কিছু তো একটা অবশ্যই করতে হবে। দেখি রাতের দিকে চিন্তা ভাবনা করে
কি করা যায়? হ্যাঁ, চিন্তা ভাবনা করলেই হলো না, কিছু একটা করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে। হাসিব তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা 7টায় হাসিব চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই হাসিবের আব্বু এসে দরজা খুলে দিল। হাসিব তার আব্বুকে দেখে মাথা নিচু করে চলে যাচ্ছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, এই চুপচাপ এখানে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো আব্বু, কি বলবে? আমার নামে তুই তোর আম্মুর কাছে কি বলেছিস? আমি নাকি পাশের বাসার ভাবির সাথে ইটিস পিটিস করি ছাদে গিয়ে, তুই নাকি এইসব বলেছিস? আমি আবার কখন বললাম এইসব? আমি তো বাসায় ছিলাম না, এইমাত্র আসলাম। আম্মু মনে হয় তোমার কাছে মিথ্যা কথা বলেছে। তোর আম্মু কখনোই আমার সাথে মিথ্যা কথা বলে না, আর আশা করি কখনো বলবেও না। আরে হ্যাঁ আব্বু, তুমি যদি বিশ্বাস না করো তাহলে হাবিবাকে জিজ্ঞেস করতে পারো। আম্মু মিথ্যা কথা বলেছে। কি রে হাবিবা, চুপচাপ বসে টিভি দেখতেছিস কেন? আব্বুকে বল। হাবিবা আমাকে সব কিছুই বলেছে। আর সিগারেট কতদিন ধরে খাচ্ছিস এটা বল আগে। আসলে আব্বু 2-3 মাস ধরে খাচ্ছি, তবে বেশি না। প্রত্যেক দিন 2 থেকে 3টা করে খাচ্ছি। প্রত্যেকটা সিগারেটের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে প্রত্যেক দিন 30 টাকা করে সিগারেট খাচ্ছিস। 3 মাসে হিসাব করলে প্রায় 2700 টাকার সিগারেট খাইছিস। এখন তুই তোর পকেট থেকে 2700 টাকা বের করে এরপরে এখান থেকে যাবি। সিগারেট খাওয়ার টাকা হবে তোর কাছে, আর আমি যখন চাই তখন তোর কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের কর। আমার কাছে তো মাত্র 4500 টাকাই আছে। হাবিবা ফোন চাইছিল, আমার কিছু জমানো টাকা ছিল, আর এই টাকা দিয়ে ভেবেছিলাম একটা ফোন কিনে এনে দিব। হাবিবা, তোর এখন ফোনের কিসের প্রয়োজন? এখন ফোনের প্রয়োজন নেই। ফোন কিনে দেওয়ার সময় হলেই আমি তোকে অবশ্যই ফোন কিনে দিব। তাড়াতাড়ি টাকা বের কর হাসিব। হাসিব তার আব্বুর হাতে 3000 টাকা দিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় হাসিবের আব্বু বলতে লাগলো, কিরে হাসিব, টাকা দিয়ে চলে যাচ্ছিস, জিজ্ঞেস করলি না একবারও এই টাকা দিয়ে আমি কি করব? আমি জানি আব্বু, তুমি অবশ্যই ভালো একটা কাজে লাগাবে, আর না হয় এই টাকাটা জমিয়ে রাখবে। আর সরি আব্বু, সিগারেট খাওয়ার জন্য। আমি আর কখনোই সিগারেট খাবো না। আসলে বন্ধুদের সাথে থাকতে থাকতে সিগারেটের ধোঁয়া নাকের ভিতরে চলে যায়, তখন আস্তে আস্তে একটা নেশা হয়ে গিয়েছিল, তাই আর কি খেয়ে ফেলেছিলাম। তুই তোর ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। আর এই নে টাকাটা জমিয়ে রেখে দে। আর একটা কাজ কর, এইভাবে বসে বসে আর কত খাবি? আমার একা ইনকামের টাকা দিয়ে সংসার চলছে কোনো রকম। তুই কাজ করলে তো সংসারটা ভালোভাবে চলতে পারতো। আমি তো কাজ করি, আম্মু তো আমাকে কিছুই বলে না। আম্মু বলতো যে টাকা লাগবে, আমি তো দিয়ে দিতাম। গত 4 মাস ধরে ছোটোখাটো কাজ করতেছি প্রত্যেক দিন। আচ্ছা তুমি বসো, আমি আমার রুম থেকে টাকা নিয়ে আসতেছি। এই বলে হাসিব চলে গেল তার রুমে। ড্রয়ারের ভিতর থেকে সবগুলো খুচরা টাকা নিয়ে চলে আসলো নিচে। সব টাকা তার আব্বুর হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও আব্বু, আমি এই গত 3-4 মাসে যাই ইনকাম করেছিলাম সব এখানে আছে। আসলে সবজি বিক্রি করি তো, খুচরা টাকা যাই থাকে তাই রেখে দেই। হাসিবের আব্বু হাসিবের দিকে তাকিয়ে আছে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের চলাচল বেশ ভালোই করে, কিন্তু তেমনই বেশি টাকা উপার্জন নেই তাদের মধ্যে। হাসিবের আব্বু টাকাগুলো গুনে দেখে প্রায় অনেক টাকা। হাসিবের হাতে টাকাগুলো দিয়ে বলতে লাগলো, এই টাকাগুলো তোর কাছেই রাখ, তোর প্রয়োজনে খরচ করিস। আর বাড়িতে যদি টাকা পয়সা লাগে তাহলে বাজার সদাই করে দিস। সব সময় তো আর আমার কাছে টাকা থাকে না, বুঝতেই পারছিস। হ্যাঁ আব্বু, বুঝতে পারছি, আমাকে আর কিছু বলতে হবে না। হাসিব তার আব্বুর সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফোনটা চার্জে থেকে খুলে ফেক আইডিতে প্রবেশ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ফারিয়ার আইডিতে। রাত 10টার দিকে ফারিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই হাসিব মেসেজ দিল ফারিয়াকে। প্রায় 2-3 মিনিট পর ফারিয়া মেসেজে রিপ্লাই দিল। চলেন দেখে আসি কি মেসেজে রিপ্লাই দিয়েছে। আসসালামু আলাইকুম মিস ফারিয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আর আমার নাম জানলেন কি করে? আপনার নাম তো আপনার ফেসবুক আইডিতেই দেওয়া আছে, এটার জন্যই তো আপনার নামটা জেনে গেছি। আপনার নাম কি ফারিয়া? ও আচ্ছা, তাহলে আমার ফেসবুক আইডি থেকে আমার নাম জেনে গেছেন। আর হ্যাঁ, আমার নাম ফারিয়া। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হাসিব মাহমুদ।
আপনি কি পড়ালেখা করেন নাকি কোনো জব করেন? পড়াশোনা করতেছি, আপনি কি করেন? এই তো আমার আব্বুর কোম্পানি আছে 4-5টা, ওইগুলোই দেখাশোনা করি। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া হয়েছে রাতের? না, এখনো খাওয়া দাওয়া করি নাই, মাত্র মিটিং শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর আবার একটা পার্টি আছে, ওই পার্টিতে যাব। আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ আগে। ও আচ্ছা, এখন তাহলে আল্লাহ হাফেজ। পরে আবার যখন লাইনে আসবো তখন আপনার সাথে কথা বলবো। ওকে, অপেক্ষায় রইলাম। হাসিব এই বলে চলে গেল অফলাইনে। এইদিকে ফারিয়া মনে মনে বলতে লাগলো, ছেলেটার প্রোফাইল দেখেও তো বেশ ভালোই মনে হচ্ছে, বড়লোক আছে, 4-5টা কোম্পানি দেখাশোনা করে তার আব্বুর। তার সাথে রিলেশনে গেলে ভালোই হবে, খুব সুখে থাকতে পারবো। কোনো রকমই দেখি পটিয়ে রিলেশনে যেতে পারি কিনা, আবার যে কখন আসবে কে জানে। ফারিয়া এইসব চিন্তা করে অফলাইনে চলে গেল। এদিকে হাসিব নিচে এসে খাওয়া দাওয়া করে রাত 1:15 অনলাইনে যেতেই দেখতে পেল ফারিয়ার অনেকগুলো মেসেজ। ফারিয়া প্রায় আধা ঘন্টা আগে অফলাইনে চলে গেছে। হাসিব ফারিয়ার আইডিতে মেসেজ দিতেই ফারিয়ার আইডির সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল, আর ওই পাশ থেকে মেসেজ আসতে লাগলো। আপনি এত রাতে লাইনে এসেছেন, বাসায় যান নাই এখনো? না, এখনো বাসায় যাই নাই, মাত্র খাওয়া দাওয়া করলাম তো রেস্টুরেন্ট থেকে, তাই আর কি দেরি হয়ে গেল। আজকে বাসায় যেতে দেরি হবে। আর আপনি এত রাতে লাইনে কি করেন? নিশ্চয়ই ছেলেদের সাথে চ্যাটিং করেন, তাই না? আপনার আইডিতে তো আবার ছেলে মানুষের অভাব নেই, প্রায় অনেক ছেলে আছে, 2000-এর মতো ফ্রেন্ড আছে আপনার আইডিতে। হ্যাঁ, থাকতেই পারে, স্বাভাবিক। ওইগুলো হয়েছে আমার ফলোয়ার। আসলে আমি রিলস ভিডিও বানাই তো, তাই আর কি ওরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, আর আমিও অ্যাকসেপ্ট করে ফেলেছি। ও আচ্ছা, বেশ ভালোই তো। ঘুমাবেন কখন? কালকে কলেজে যাবেন না? এই তো আপনার সাথে কথা শেষ করেই ঘুমিয়ে যাব। আর আমি যে কলেজে পড়ি এটা আপনি জানলেন কি করে? সব কিছু আপনার আইডিতে দেওয়া আছে। তাহলে আমার জানতে আর কতক্ষণ সময় লাগবে বলেন তো? আপনার রিলস ভিডিওগুলো খুবই সুন্দর, তবে এখন থেকে এরকম ভিডিও না বানাইলেই ভালো হবে। কেন, রিলস ভিডিও বানালে কি কোনো সমস্যা আছে নাকি? না, রিলস ভিডিও বানালে কোনো সমস্যা না, তবে এটা মেয়েদের জন্য ঠিক না। রিলস ভিডিও খুব খারাপ, এটার জন্যই আপনাকে মানা করতেছি না বানাতে। এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর আমি অপরিচিত ব্যক্তি, আমার কথাই বা শুনবেন কেন আপনি? আচ্ছা, আপনি যেহেতু বলেছেন তাহলে আপনার কথা ভেবে দেখব। রিলস ভিডিও বানানো বন্ধ করব নাকি বন্ধ করব না। ফারিয়া হাসিবের সাথে রাত 3:15 অবধি কথা বলে ঘুমের দেশে পাড়ি জমাল। এইদিকে হাসিব মনে মনে বলতে লাগলো, আর কি লাগে, এই মেয়েকে তো পটিয়ে ফেলেছি, এখন এই মেয়ের কি অবস্থা করব এটা কালকে ভেবে দেখা যাবে, সবার সাথে আলোচনা করে। এইসব চিন্তা ভাবনা করতে করতে হাসিব ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে হাসিব বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাজু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই রাজু বলে উঠল, কিরে হাসিব, ওই দিকের কি অবস্থা? তুই কি কিছু করেছিস নাকি? হ্যাঁ মামা, অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসতেছি, অপেক্ষা করিস। আচ্ছা, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করব। তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় আয়। মনে হয় সারা রাত কথা বলেছিস, তাই না রে? আরে না, রাত 3টা পর্যন্ত কথা বলেছি, এরপরে ঘুমিয়ে গেছি। সে চাইছিল সারা রাত কথা বলার জন্য, কিন্তু আমি তাকে বলতে দেই নাই সারা রাত কথা বলতে, কাজের বাহানা দিয়ে ঘুমিয়ে গিয়েছি। ও আচ্ছা, তুই আয়, তাহলে আমরা তোর জন্য অপেক্ষা করব। এই বলে রাজু কলটা কেটে দিল। অন্যদিকে হাসিব ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য রওনা দিল। এমন সময় তার ফেক আইডি মেসেঞ্জার নোটিফিকেশন বেজে উঠল। হাসিব ফেক আইডিতে প্রবেশ করতেই দেখতে পেল ফারিয়া অনেকগুলো মেসেজ দিয়েছে। এখনো ফারিয়ার আইডি অ্যাক্টিভ আছে। হাসিব মেসেজ দিতেই ফারিয়া মেসেজ সিন করলো সাথে সাথে, আর বলতে লাগলো, আপনি তো দেখি এত সকাল সকাল উঠে গেছেন, অফিসে যাচ্ছেন নাকি? হ্যাঁ, অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে আপনাকে মেসেজ দিব। এই বলে হাসিব অফলাইন হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বন্ধুদের কাছে। হাসিবকে দেখে রাজু বলতে লাগলো, কিরে মামা, ওই দিকের কি অবস্থা? তুই কি করছিস? ফারিয়া কি ভালো হবে নাকি আমার পথ আমি দেখব? মামা, আর কি বলবো, এই মেয়েটা সত্যি 12 ভাতারি। তুই নিজেই চিন্তা ভাবনা কর, সে রাত 3টা পর্যন্ত আমার সাথে কথা বলেছে, আবার সকাল হতে না হতেই মেসেজ দেওয়া শুরু করেছে। আমি অফিসের বাহানা দিয়ে অফলাইন হয়ে গেছি, এখন মনে হয় অন্য ছেলেদের সাথে কথা বলতেছে। ও আচ্ছা, তাহলে আমি বাসায় বলে দিই আমার জন্য মেয়ে দেখতে।
এই মেয়ের জন্য আর থাকতে পারবো না। তবে তোকে একটা কথা বলে দিই, এই মেয়ের জীবন এমনভাবে তছনছ করে দিবি যাতে এই মেয়ে সোজা হয়ে দাঁড়াতে না পারে, অন্য কোনো ছেলের সাথে যাতে এই মেয়ে বিয়ে করতে না পারে, ওই রকম ভাবে পাগল বানিয়ে ছেড়ে দিবি। মামা, এটা করা একদম ঠিক হবে না। মেয়েটা যেহেতু এই রকম, তাহলে আর কয়েকটা দিন কথা বলে মেয়েটাকে একটু বাজিয়ে এরপরে অফলাইনে হয়ে যাব। তখন মেয়েটা দেখবি এমনিতেই শোক পালন করবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর। তোকে তো আর কিছু বলতে পারবো না, কারণ তোর উপরে দায়িত্ব দিয়ে দিয়েছি। এখন তুই যেটা করবি সেটা আমার জন্য অবশ্যই ভালো হবে। রাজু এইসব কথা বলতেছে, এদিকে হাসিব চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্যদিকে ফারিয়া তার রুমের ভিতরেই শুয়ে আছে। তার আগের যে কয়েকটা বয়ফ্রেন্ড ছিল তারা বারবার কল দিতেছে। এটা দেখে ফারিয়া মনে মনে বলতে লাগলো। তাদেরকে কি ব্লক করে দিব নাকি তাদের সাথে রিলেশন ব্রেকআপ করে দিব? ফারিয়া বেশ কিছুক্ষণ এইসব চিন্তা ভাবনা করতেছে। এইসব কথা চিন্তা ভাবনা করে তাদের সাথে কথাবার্তা বলে ব্রেকআপ করে ফেললো। অন্যদিকে হাসিব তার বন্ধু বান্ধবীর সাথে কথা বলে চলে আসলো কাজে। হাসিব কাজ করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কল রিসিভ করতেই ওই পাশ থেকে হাবিবা বলতে লাগলো। ভাইয়া তুমি কোথায় আছো? কাজে চলে গেছো নাকি? হ্যাঁ, আমি তো কাজে চলে এসেছি। কেন, জরুরি কিছু বলবি নাকি? না, জরুরি কিছু বলবো না, আমি জিজ্ঞেস করতেছি তোমার কথা, তাই আমি ফোন দিলাম। তোমাকে দুপুরে আসবে খাবার খাওয়ার জন্য নাকি ওখানেই খাবে? দুপুরে বাসায় এসে খাবো। হাবিবা আচ্ছা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে হাসিব বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো আবার কাজে। অন্যদিকে ফারিয়া হাসিবের অপেক্ষা করতেছে। বারবার ফারিয়া লাইনে এসে দেখতেছে হাসিব অনলাইনে এসেছে নাকি। এদিকে হাসিব কাজের ফাঁকে অনলাইনে ঢুকতেই দেখতে পেল ফারিয়ার হাজার হাজার মেসেজ। এত মেসেজ দেখে হাসিব অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা কি ছেলেদেরকে এইভাবেই ইমপ্রেস করে নাকি হাজার হাজার মেসেজ দিয়ে? আমার মনে হয় এই রকম ভাবে ইমপ্রেস করে। হাসিবের কথা শেষ হতে না হতেই সাথে সাথে মেসেজ আসলো। কি ব্যাপার হাসিব, আজকে কাজ কি অনেক বেশি নাকি? একবারও লাইনে আসলে না? হ্যাঁ, আজকে একটু বেশি কাজ তো, তাই আর কি লাইনে আসতে পারি নাই। তো এতগুলো মেসেজ দিলেন, কোনো প্রয়োজন নাকি? না, কোনো প্রয়োজন না, এমনিতেই মেসেজ দিলাম, দেখলাম কি করেন। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন দুপুরে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আমিও খাওয়া দাওয়া করেছি। হাসিব ফারিয়ার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলে আবারও অফলাইনে চলে গেল। সন্ধ্যায় সব বন্ধুরা মিলে আড্ডা দিতেছে, এমন সময় রাজু বলতে লাগলো, হাসিব আমার জন্য একটা মেয়ে দেখে এসেছে। মেয়েটাকে আমারও পছন্দ হয়েছে। এই মেয়েটা আমাদের পাশের এলাকার মাদ্রাসায় পড়ালেখা করে। এখন আমি কি হ্যাঁ বলে দেব? হ্যাঁ বলবি, না তো কি বলবি? ওই মেয়ের সাথে আবার যেতে চাস নাকি? হ্যাঁ বলে দে, এইরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। হাসিব রাজুকে এসব কথা বলতেছে, এদিকে রাজু তার বাসায় ফোন দিয়ে বলে দিল সেই বিয়ে করবে। রাতে রাজু বসে আছে টেবিলে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হাসিব কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে হাসিব বলতে লাগলো, কি রে রাজু, বিয়ে কি একেবারে কনফার্ম হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে কনফার্ম হয়ে গেছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। এখন আমি চিন্তা ভাবনা করছি ফারিয়াকে দাওয়াত দিব নাকি দাওয়াত দেব না। তুই যদি তাকে দাওয়াত দিস তাহলে তোর আর এই বিয়ে করা লাগবে না। ওই মেয়ে একভাবে না একভাবে নিশ্চয়ই গন্ডগোল পাকাবে। তার চাইতে ভালো হবে এখন যেভাবে আছিস এইভাবেই থাক, দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা যেহেতু বলিস না, তাহলে তাকে আবার দাওয়াত দিতে যাবি কেন? রাজু এসব কথা বলতেছে হাসিবকে। বেশ কিছুক্ষণ রাজুর সাথে কথা বলে কলটা কেটে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে হাসিব অনলাইনে আসতে ফারিয়ার মেসেজ দেখতে পেল। ফারিয়ার মেসেজ দেখে হাসিব বলতে লাগলো, এই মেয়েটার সাথে মাত্র আজকে 2 দিন কথা বলেছি, এত গুরুত্ব দিতেছে, এতবার মেসেজ দিতেছি, নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। আমাকে সাবধান থাকতে হবে, এই মেয়ের মায়ায় পড়া যাবে না। হাসিব এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর অফলাইনে গিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। অন্যদিকে ফারিয়া বিছানায় শুয়ে আছে। বিভিন্ন ছেলেদের আইডি থেকে মেসেজ আসতেছে, এটা দেখে ফারিয়া বলতে লাগলো, দূর, আর এসব ভালো লাগে না, সবগুলো ছেলেদের আইডি রিমুভ করে দিব। এই বলে ফারিয়া সবগুলো ছেলের আইডিতে ঢুকে আনফ্রেন্ড করে দিতেছে। প্রায় 200 বা 300 আনফ্রেন্ড করার পর ফারিয়া ঘুমের দেশে বাড়ি জমালো। এইভাবে চলতে লাগলো তাদের দিনকাল। পরের দিন সকালে হাসিব চলে আসলো কাজে। কাজ করতে করতে দুপুর হয়ে আসতেই পকেট থেকে ফোনটা বের করে দেখে রাজু অনেকগুলো কল দিয়েছে। হাসিব রাজুকে কল দিতেই রাজু কলটা রিসিভ করে বলতে লাগলো, কিরে হাসিব, তুই কোথায় আছিস রে?
সেই সকাল থেকে তোকে কল দিচ্ছি, একটা কলও রিসিভ করিস নাই। তোর সমস্যা কি? কল রিসিভ করিস না কেন? আরে মামা, আমি দেখতে পারি নাই, পকেটে ফোন রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি সবজি বিক্রি করছিলাম, আর ফোন সাইলেন্ট করা ছিল, এটার কারণে আরও বুঝতে পারি নাই। ও আচ্ছা, সন্ধ্যাবেলা দেখা করিস। বাড়িটা তো সাজাতে হবে, কোথায় কোথায় যেতে হবে তুই জানিস, কারণ এর আগেও রহিমের বিয়েতে সবকিছুর দায়িত্ব তুই নিয়েছিস। আমার বিয়ে তো দায়িত্ব নিতে পারবি না তুই? নিতে পারবো না কেন? অবশ্যই নিতে পারবো। রহিমের বিয়েতে যেহেতু দায়িত্ব নিতে পারছি, তোর বিয়েতেও দায়িত্ব নিতে পারবো। রাজু হাসিবের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। সন্ধ্যায় হাসিব চলে আসলো আড্ডাখানায়। এসে দেখে তার সব বন্ধুরা আড্ডা দিতেছে। হাসিব রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাজু, তোর বিয়ের বাজেট কত? আর কত টাকার মধ্যে তুই তোর বিয়ের পুরো কাজটা সম্পন্ন করতে চাচ্ছিস? একেবারে সিম্পলভাবে বিয়ে হবে। এই ধর 1,00,000 টাকার মধ্যে বিয়েটা কমপ্লিট করতে হবে। অন্যান্য যেটা আছে ওইটা অন্যান্য ব্যাপার। তুই শুধু সাজানো এবং অন্যান্য যা কিছু আছে ওইগুলো তুই এই 1,00,000 টাকার মধ্যে করবি। আচ্ছা, এখন চল আমার সাথে, গিয়ে বলে আসি তারা কালকে সকালে গিয়ে বাড়িটা সাজিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। হাসিব রাজুকে নিয়ে চলে আসলো কয়েকটা দোকান। তাদেরকে বলে চলে আসলো আবার। হাসিব সবকিছু হিসাব করতেছে। বেশ কিছুক্ষণ হিসাব করার পর দেখতে পেল 85,000 টাকা এখানে চলে গেছে। বাকি 15,000 টাকা দিয়ে কি করবে ওইটা চিন্তা ভাবনা করতেছে। এমন সময় রাজু বলতে লাগলো, সবকিছু তো করা হয়েছে, বিয়ের গাড়ি এইটাই তো বাকি। ও হ্যাঁ, এটাই মনে ছিল না। আর বাকি সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। গাড়ির হয়তো আরও কিছু টাকা লাগতে পারে, দিতে পারবি নাকি? হ্যাঁ, দিতে পারবো, সমস্যা নেই। হাসিব তার বন্ধু বান্ধবীর সাথে কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় হাসিবের আম্মু বলতে লাগলো, কিরে হাবিব, তোর সব বন্ধু বান্ধবের তো বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? আমাদের তো কিছু বলিসও না, বিয়ে শাদী করবি না নাকি? বিয়ে তো অবশ্যই করব, সেই সমপরিমাণ অর্থ থাকতে হবে। আগে সেই সমপরিমাণ অর্থ উপার্জন করি, এরপরে না হয় বিয়ে করব। হাসিবের কথা শুনে হাসিবের আব্বু বলতে লাগলো, তুই তো কাজ করতেছিস, আর বিয়ে করতে তো তেমন বেশি টাকা পয়সা লাগে না, জাস্ট ছোটোখাটো একটা আয়োজন করেই বিয়ে করা যায়। আয়োজন করে তো বিয়ে করা যায়, তারপরেও কিছু অর্থ হাতে রাখলে ভালো হয়। আচ্ছা, তোমরা যেহেতু বলতেছো, দেখি সকল বন্ধু বান্ধবের বিয়ে শেষ হোক, তারপরে আমি করব। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস, তোর সকল বন্ধু বান্ধবের বিয়ে শেষ হলে এরপরে বিয়ে করবি, তাহলে না হয় তোর সকল বন্ধুর বিয়ে শেষ হোক, তখন না হয় বিয়ে করিস। হাসিব খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এসে দেখে ফারিয়া কল দিতেছে। হাসিব ফারিয়ার কল রিসিভ করতে ওই পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, হাসিফ, তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? আর মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? খাবার খেতে গিয়েছিলাম আর ফোন টেবিলে ছিল, মনে ছিল না ফোন নিয়ে যাইতে। ও আচ্ছা। হাসিব ফারিয়ার সাথে প্রায় 1 ঘন্টা কথা বলে কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে হাসিব কল দিল রাজুকে। রাজু কলটা রিসিভ করতেই হাসিব বলতে লাগলো, এই রাজু, আমার তো একটা জিনিস জানা হলো না, তোরা কয়জন যাবি গাড়ি করে, আর কয়টা গাড়ি লাগবে? 3টা হলেই হবে, আরেকটা এক্স করলা, যাতে আমরা আসতে পারি, আর বাকি 3টা গাড়িতে বাকিরা আসা যাওয়া করতে পারে। তাহলে তো মামা অনেক টাকা পড়ে যাবে, প্রায় 30,000 টাকার মতো যেতে পারে। বুঝতেই পারছিস, বিয়ে বাড়ির সব কিছু। আচ্ছা, তুই কথা বলে দেখ তারা কত চায়, এরপরে না হয় আমরা দেখছি কি করা যায়, টাকা কোথা থেকে ম্যানেজ করা যায়। আচ্ছা, আমি কথা বলে তোকে কালকে সকালে জানাবো। আর কালকে সকাল থেকে আমাকে ওইখানে থাকতে হবে নাকি আমি কাজে চলে গেলে চলবে? তাদের তো বলে এসেছি, তারা না হয় বাসায় গিয়ে সাজিয়ে দিয়ে আসবে। এই 6 দিন তুই কোনো কাজ করতে পারবি না। আমার বিয়ে শেষ হবে, এরপর তুই কাজে যাবি। প্লিজ বন্ধু, মানা করিস না, তুই তো বুঝতে পারছিস আমি একা। ঠিক আছে, তোর কথা না হয় মানলাম। হাসিব রাজুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর হাসিব ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন থেকে হাসিবের কাজ শুরু হয়ে গেল। সকাল 11:15 হাসিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে কাজ দেখিয়ে দিতেছে, কিভাবে কি করতে হবে। আর ফারিয়ার সাথে মেসেজ করতেছে। এমন সময় রাজু এসে হাসিবের পেছনে দাঁড়ালো। হাসিবকে ফারিয়ার সাথে মেসেজ করতে দেখে রাজু বলতে লাগলো, কিরে হাসিব, আমি কি দেখতেছি? তুই কি সত্যি সত্যি এই মেয়ের সাথে কথা বলছিস? তুই না বললি এই মেয়ের সাথে আর কথা বলবি না? আরে কথা তো বলবো না ভাবছিলাম, কিন্তু এই মেয়ে বিরক্ত করে আমার ফোন নাম্বার যেন কোথায় থেকে পাইছে, ফোনেও কল দেওয়া শুরু করে যদি আমি লাইনে না থাকি।
এখন আধা ঘন্টা কথা বলবো, পরে অফলাইনে চলে যাব। আবার দেখিস এই মেয়েকে যাতে তোদের বাড়িতে না নিয়ে আসিস। যদি এই মেয়েকে নিয়ে আসিস তাহলে মনে করবি এই মেয়ে তোর জীবন ধ্বংস করার জন্য আসছে। আরে না, এমনটা মোটেও হবে না, চিন্তা করিস না। তুই বাড়ির ভিতরে যা, আমি এইদিকে কাজ শেষ করে এরপরে আসতেছি। রাজু চলে গেল বাড়ির ভিতরে। এইদিকে হাসিব বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওইখান থেকে উঠে সোজা চলে আসলো রাজুর কাছে। রাজুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রিক্সা দিয়ে বাসায় যাইতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করে বলতে লাগলো, এই, আমি কি আপনার জন্য ঠিক মতো কাজ করতে পারবো না? ফোন দিয়ে বারবার বিরক্ত করেন কেন? ও সরি, আসলে আমি বুঝতে পারি নাই আপনি যে কাজ করতেছেন। আচ্ছা কাজ করেন, তাহলে ফ্রেশ হয়ে মেসেজ দিন, অপেক্ষায় থাকবো। এই বলে ফারিয়া কলটা কেটে দিল। এদিকে হাসিব বিরক্ত মাখা মুখ নিয়ে তার পকেটে আবারও ফোনটা রেখে দিল। প্রায় 10 মিনিট পর চলে আসলো তাদের বাসায়। সামনে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে প্রায় 10 মিনিট পর চলে আসলো তাদের বাসার সামনে। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। হাসিবকে দেখে হাবিবা বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার মুখ এরকম দেখাচ্ছে কেন? কারোর সাথে কি ঝগড়া করেছো নাকি? আরে না, কারোর সাথে ঝগড়া করি নাই। এমনিতেই সকালে না খেয়ে গিয়েছিলাম তো, সারাদিন কাজ করেছি, তাই আর কি। খুব ক্ষুধা লাগছে, এটার জন্য মনে হয় মুখ এরকম দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিতেছি। হাসিব চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে বিছানায় শুয়ে রিলস দেখতেছে। এমন সময় তার ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে ফারিয়া আবার কল দিয়েছে। এটা দেখে হাসিব ফোনটা বন্ধ করে রেখে দিল আর মনে মনে বলতে লাগলো, এই মেয়ের মাথা গুল্লায় গেছে, এইভাবে একটা ছেলেকে বিরক্ত করে নাকি? বড় লোকের কথা বলেছি বলে এইভাবে বিরক্ত করা শুরু করেছে। একদিন সত্যি সত্যি আমার পরিচয় দিয়ে দিব, তখন দেখব সে কি করে। এইসব চিন্তা করতে করতে হাসিব ঘুমের দেশে বাড়ি জমালো। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে তার আম্মুর কাছে। বলে চলে আসলো আড্ডাখানায়। এসে দেখে 3 জন বসে বসে আড্ডা দিতেছে। হাসিবকে দেখে রাজু বলতে লাগলো, হাসিব, ভালো হয়েছে চলে এসেছিস, বস এখানে, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? আরও কোনো কাজ বাকি আছে তোর জানা মতে? না, আর কোনো কাজ বাকি নেই আমার জানা মতে। তুই বন্ধু ফারিয়ার সাথে কথা বলিস না। কথা বলতে বলতে দেখবি একসময় তোর মায়া জন্মে যাবে, আর তখন এই মায়া কাটাতে পারবি না। তুই সত্যিটা বলে তাকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে তো দিতেই হবে। আমি চাচ্ছি যে তোর বিয়ের পরে তাকে সত্যিটা বলে এরপরে মুক্তি নিব। এইসব প্যারা আর ভালো লাগে না। এখন বললে তোর কি সমস্যা? সে কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? এখন বললে আমার কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোর। যদি আমি এখন বলে দিই তাহলে তোর বিয়ে আটকে যাবে, তখন তুই কি করবি? তখন তো তোর কোনো কিছুই করার থাকবে না। এটার জন্য বললাম যে তোর বিয়ের পর আমি কথা বলা ছেড়ে দিব। হাসিব একদম ঠিক কথা বলেছে। রাজু এখন যদি কথা বলা বন্ধ করে দেয়, সত্যিটা বলে, তখন তোর বিয়েটা আটকে যাবে। তার চাইতে ভালো হবে আর তো 5টা দিন দেখতে দেখতে কেটে যাবে, পরে সত্যিটা বলে দিলেই মুক্তি না হয় নিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটাই শেষ কথা। আমার বিয়ে শেষ হলে তো ওই মেয়েটাকে তো ছেড়ে দিবি। হাসিব এবং বাকি সবাই বসে কথা বলতেছে। কথা বলতে বলতে কখন যে রাত হয়ে গেল টের পেল না কেউ। হাসিব তার পকেট থেকে ফোনটা বের করে চালু করতেই ওই পাশ থেকে সাথে সাথে কল আসলো ফারিয়ার। এটা দেখে রাজু বলতে লাগলো, দেখেছিস এই মেয়েটা কত চালাক? তুমি ফোন চালু করেছিস আর সাথে সাথে কল দিয়েছি। দেখবি এখন তোকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলবি। হ্যাঁ, দেখি কি বলে। যদি বেশি বলা শুরু করে তখন না হয় সত্যিটা বলে তার থেকে মুক্তি নিয়ে নিব। আর তার থেকে মুক্তি নিব কেন? আমি কি তার সাথে রিলেশন করছি নাকি যে মুক্তি নিতে যাব? এটাই তো কথা। আচ্ছা, কলটা রিসিভ কর, দেখ কি বলে। হাসিব কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার হাসিব, তোমার ফোন বন্ধ ছিল কেন? আর অনলাইনেও আসো নাই কেন? এই মেয়ে, তোমার মতো কি আমি সারাদিন ঘরের ভিতরে পড়ে থাকি নাকি? আমার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হয়। তোমাকে সময় দেওয়ার টাইম নেই আমার। যখন আমার সময় হবে তখন আমি অনলাইনে ঢুকবো। আর তুমি বারবার ফোন দাও কেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে পরে। আই এম রিয়েলি সরি। আসলে হাসিব, আমি এই কয়েকদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি। এটার জন্য আমি তোমার সাথে বারবার কথা বলতে চাচ্ছি। আমার মন কেমন কেমন যেন করে।
তুমি প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। আই অ্যাম রিয়েলি সরি, আপনার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি কতগুলো ছেলের সাথে কথা বলেন, এমনকি কতগুলো রিলেশন করেছেন, সবগুলোই আমার জানা আছে। আমি মানতেছি যে আমি অনেক রিলেশন করেছি, অনেক ছেলের সাথে কথা বলেছি, কিন্তু তোমার সাথে কথা বলার পর থেকে আর কোনো ছেলের সাথে কথা বলি না। এমনকি সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছি, সাথে ব্লক করে দিয়েছি। বিশ্বাস না করলে আমি আমার ফেসবুক আইডি তোমার কাছে দিতেছি, তুমি দেখো। আমার দেখার প্রয়োজন নেই। আপনার ফেসবুক আইডি আপনি নিজেই দেখেন, আর আমাকে বিরক্ত করবেন না। আপনার এই রকম বিরক্ত আমার ভালো লাগে না। যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমি যখন অনলাইনে ঢুকবো তখন মেসেজ দিবেন, আর ফোন দিলে রাতের বেলা ফোন দিবেন। জাস্ট একবারে বেশি কল দিতে পারবেন না। ফোন রাখলাম তাহলে এখন। হাসিব এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলার পর ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে পকেটে রেখে দিল ফোন। এটা দেখে রাজু বলতে লাগলো, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না এই মেয়ে নির্ঘাত তোকে ফাঁদে ফেলে দেবে। ঠিক ফাঁদে ফেলে দিতেছে। এখন যদি মামা তুই না বুঝিস তাহলে আমার আর কোনো কিছু করার থাকবে না। মামা আমি বুঝে ফেলেছি রে, তোর আর কিছু বলতে হবে না। আমি এখন বাসায় যাই, কালকে সকাল সকাল চলে যাব তোদের বাসায়। আর যদি কোনো কাজ না থাকে তেমন বেশি তাহলে আমি আমার কাজে যাব। কি বলিস তুই? তোকে না বললাম যতদিন আমার বিয়ে থাকবে ততদিন তুই কাজে যেতে পারবি না। দরকার পড়লে তুই কাজ যতদিন বন্ধ করবি ততদিনের টাকা আমি তোকে দেব, তারপরও তুই কাজে যাবি না। আচ্ছা, তোর টাকা দিতে হবে না, আমি কাজে যাব না। এখন তাহলে বাসায় যাই। এই বলে হাসিব চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই হাবিবা এসে দরজা খুলে দিল। তার ভাইকে দেখে বলতে লাগলো, বাহ, আজকে তো দেখি তাড়াতাড়ি চলে এসেছো। কোথাও ঘুরতে যাও নাই নাকি? ঘুরতে যাব কেন? আমি তো গিয়েছিলাম রাজুদের বাসায়। তুই জানিস না রাজুর বিয়ে? তারপরেও কেন বললি আমি ঘুরতে যাব? আরে আমার মনে ছিল না তুমি যে রাজু ভাইয়াদের বাসায় গিয়েছিলে। ভিতরে আসো আর ফ্রেশ হয়ে আসো, আব্বু অপেক্ষা করতেছে তোমার জন্য, সবাই একসাথে বসে খাবার খাবে বলে। হাসিব তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাই একসাথে বসে খাবার খাইতেছে। এমন সময় হাসিবের আব্বু বলতে লাগলো, হাসিব, সারাদিন তো বাইরে ছিলি, আজকে বাসায় তেমন আসিস না। আমরা তোর জন্য আস্তে আস্তে মেয়ে খুঁজে শুরু করি। রাজুর বিয়ে শেষ হলেই এর কয়েকদিন পর তোর বিয়েটা দিয়ে দিব। আমি তো বললাম যে আমার সময় লাগবে, আর ওরা বিয়ে করতে থাকুক। ওদের বিয়ে শেষ হলে এরপরে আমি ভেবেচিন্তে তোমাদেরকে জানাবো, তখন না হয় তোমরা মেয়ে খোঁজা শুরু করবে। ঠিক আছে, তখন না হয় মেয়ে খোঁজা শুরু করব। হাসিব চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে শুয়ে আছে। এমন সময় ফোনটা সাইলেন্ট থাকার কারণে কেঁপে উঠলো। হাসিব ফোনটা হাতে নিয়ে দেখে ফারিয়া আবার কল দিয়েছে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে কান্নার শব্দ আসতে লাগলো। এটা দেখে হাসিব বলতে লাগলো, কি ব্যাপার? আপনি কান্না করতেছেন কেন? আর আপনাকে কান্না করতে কে বলেছে? আসি প্লিজ আমার সাথে ঠিকমতো কথা বলো। আগের মতো সামান্য একটু অবহেলা আমার যে সহ্য হচ্ছে না। আর কত ছেলেদেরকে এইভাবে ঠকাবেন? আপনি ঠকাতে ঠকাতে নিজেই একটা খারাপ মেয়ে হয়ে গেছেন। এখন আপনার মন মানসিকতা শুধু নতুন ছেলেদের উপরে গিয়ে পড়ে। প্লিজ হাসিব, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। আমি কোনো ছেলের সাথে এখন কথা বলি না। যখন তোমার সাথে কথা বলা শুরু করেছি তখন থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছি সব ছেলের সাথে। আচ্ছা, বিশ্বাস করব পরে। এখন আমাকে ফোন দিয়ে বিরক্ত কইরেন না। আমি কয়েকটা দিন কাজে ব্যস্ত থাকব, আর কয়েকদিন পর হয়তো আপনার সাথে দেখা করতে পারি, আর কিছু সত্যি কথা বলতে পারি তখন। কি সত্যি কথা এখন বলো, আমি এখন শুনতে চাই। না, দেখা করে তখন বলবো। আর আপনি তো আমাকে জাস্ট আমার আইডির পিক দেখেছেন, এর বাইরে তো আর দেখা হয় নাই, বা ভিডিও কলেও দেখেন নাই, শুধু অডিও কলে কথা বলেছেন। হ্যাঁ, শুধু অডিও কলে কথা বলেছি। আচ্ছা তুমি কবে আসবে দেখা করতে ওইটা বলো। আর আমি কি শাড়ি পরবো ওই দিন? ছেলেদের সাথে দেখা করার সময় কি শাড়ি পরে গিয়েছিলেন নাকি দেখা করতে? আমার তো মনে হচ্ছে শাড়ি পরে প্রত্যেকটা ছেলের সাথে দেখা করেছেন। আরে না, আমি জাস্ট আপনার সাথে দেখা করব, এটার জন্য এই শাড়ি পরার কথা বলেছি। এখন আপনি যেভাবে বলবেন আসার জন্য আমি সেভাবেই যাব। আচ্ছা, সময় হোক, তখন আমি আপনাকে জানাবো কিভাবে আপনাকে আসতে হবে। আচ্ছা তবে তাড়াতাড়ি জানায়েন, আমি আপনার অপেক্ষায় থাকবো। হাসিব রাত 12টা অবধি কথা বলে কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে হাসিব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাজু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাজু বলতে লাগলো, কিরে হাসিব, তুই কি এখনো ঘুমাচ্ছিস নাকি? একটু আমাদের বাড়িতে আসিস তো। আচ্ছা, আমি কিছুক্ষণ পর তোদের বাড়িতে আসতেছি। আর আসার সময় কিছু নিয়ে আসতে হবে নাকি? না, আসার সময় কিছু নিয়ে আসতে হবে না, এমনিতেই আসিস। সবকিছু তো আনা হয়ে গেছে। তুই একটু পুরো বাড়িটা দেখে এরপরে জানাবি যে আরো কিছু প্রয়োজন আছে নাকি। আর গাড়ির কথা তো জানালি না।
আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে 18,000 টাকা নিবে তার 4টা গাড়ির জন্য। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, আমার আরো টাকা বেঁচে যাবে। আচ্ছা তুই যা, এরপর তোর সাথে আর বাকি কথা বলবো। রাজু কলটা কেটে দিতেই হাসিব সোফা থেকে উঠে হাবিবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো রাজুদের বাসায়। কলিং বেল দিতেই রাজুর আম্মু এসে দরজা খুলে দিল। হাসিব বাড়ির ভেতরে ঢুকে সোজা চলে আসলো রাজুর রুমে। এসে দেখে রাজু ফোনে কার সাথে যেন কথা বলতেছে। হাসিবকে আসতে দেখে রাজু ফোনটা কেটে দিল। এটা দেখে হাসিব বলতে লাগলো, কিরে, ভাবির সাথে কথা বলছিলি নাকি? আমি আসাতে দেখলাম ফোন কেটে দিয়েছিস, আমি এসে বিরক্ত করলাম। আরে না, তুই আসায় আরো ভালো হয়েছে। এখন শোন, সবকিছু তো ঠিকঠাক আছে। বাসর রাতে কি উপহার দেব তাকে, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারছি না, তাই তোকে ফোন দিয়ে এসেছি। এখন বলতো কি উপহার দেওয়া যায়। যদি তোর ফোন না থাকে তাহলে ফোন দিবি, আর যদি ফোন থাকে তাহলে গোল্ডের কিছু দিয়ে দিবি বা অন্য কিছু দিবি, যেটা তোর তৌফিকে আছে। ঠিক আছে বন্ধু, চল তোকে নিয়ে জিনিসটা কিনে আনি। আর তো মাত্র 3টা দিন রয়েছে, 3 দিন পর তো বিয়ে। হাসিব রাজুকে নিয়ে ওইখান থেকে চলে আসলো মার্কেটে। স্বর্ণের চুড়ি নিয়ে বাড়ি থেকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর দুজনে চলে আসলো বাসায়। রাজু তার রুমে চলে গেল, অন্যদিকে হাসিব বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কাজে ব্যস্ত আছেন? ব্যস্ত না থাকলে কথা বলবো, আর যদি ব্যস্ত থাকেন তাহলে কখন ফ্রি হবেন আমাকে বলবেন, আমি ফোন দিব। আপনাকে ফোন দিতে হবে না, আমি নিজেই ফোন দিব যখন ফ্রি হব। এখন ফোন রাখেন। আর আপনাকে না বললাম শুধু রাতের বেলা কল দেওয়ার জন্য? তাহলে এখন কল দিতেছেন কেন? একটু কথা বলার জন্য কল দিতেছি, একটু কথা বলেন প্লিজ। আচ্ছা, আমি কাজটা শেষ করে আপনাকে কল দিতেছি, ওয়েট করেন। এই বলে হাসিব কলটা কেটে দিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করা শেষ করে চলে আসলো ছাদে। পকেট থেকে ফোনটা বের করে যেই ফারিয়াকে কল দিতে যাবে, এমন সময় পিছন থেকে রাজু বলে উঠল, কিরে হাসিব, তোকে আমি নিচে খুঁজে আসলাম কিন্তু নিচে পাইলাম না। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলল তুই উপরে এসেছিস। নিচে সাজানো কেমন হয়েছে, আরো কিছুর প্রয়োজন আছে নাকি? না, আর কোনো কিছু প্রয়োজন নেই, এখন শুধু তোর বিয়েটা হয়ে গেলেই চলবে। বিয়েতে দাওয়াতটা ভালোভাবেই খেতে হবে, যেভাবে খাটিয়ে মারতেছিস। দাওয়াত তো অবশ্যই খাবি, শুনলাম আমার শ্বশুরমশাই পুরো আস্ত একটা খাসি আমাদেরকে দেবে। শুনেই তো খুব ভালো লেগে গেল। একটা মাত্র মেয়ের জামাইকে এভাবে আদর যত্ন করছে, ভবিষ্যতে আশা করি আরো বেশি আদর যত্ন পাবে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। এখন যেহেতু তোকে এইভাবে আদর যত্ন করতেছে, তাহলে ভবিষ্যতে আশা করি তুই ভালো আদর যত্ন পাবি, যদি সে তোর সাথে ভালোভাবে থাকতে পারে। হ্যাঁ চল, এখন একটু ঘোরাঘুরি করে আসি। বিয়ের পর তো তেমন বেশি ঘোরাঘুরি করতে পারবো না তোদের সাথে, বউকে সময় দিতে হবে তখন। তার মানে তুই এখনই বলতেছিস বউকে সময় দিতে হবে, আমাদেরকে আর সময় দিবি না? যে আমাদেরকে আর সময় দিতে হবে না, আর এখন ঘোরাঘুরি করতেও যাব না, তুই একাই যা। আরে বেটা, মজা করে বলেছি, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? সিরিয়াসলি নিস না, এখন চল ঘোরাঘুরি করে আসি। রাজু এসব কথা বলে হাসিবকে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। তারপর বাইক চালাতে লাগলো রাজু। বেশ কিছুক্ষণ পর বাকি দুইজন বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। সবাই একসাথে ঘোরাঘুরি করার জন্য চলে আসলো নদীর পাড়ে। হাসিব চুপচাপ নদীর পানির স্রোতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাজু হাসিবের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কিরে হাসিব, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? নাকি তোকে কেউ কিছু বলেছে যে এইভাবে চুপচাপ হয়ে আসিস সকাল থেকে? আরে কই, আমি চুপচাপ শুয়ে আছি। সারাদিন তো তোদের বাসায় ছিলাম, কাজ করেছি, আর এখন একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তো তাই আর কি। তুই হয়তো ভাবছিস আমি কিছু নিয়ে টেনশন করতেছি। আরে আমি তো তোর বন্ধু, তো সবকিছুই বুঝি। সত্যি করে বলে ফেল, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাদেরকে জানাতে পারিস, আমরা অবশ্যই সমাধান করে দেব। আরে মামা, আমি সত্যি বলতেছি, কোনো সমস্যা হয় নাই। সমস্যা হলে আমি তোদেরকে অবশ্যই জানাতাম, যেহেতু সমস্যা হয় নাই তাই আর জানাই নাই। আমাকে এখন বাসায় পৌঁছে দিয়ে আয়। রাজু আর কিছু না বলে হাসিবকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। হাসিবকে নামিয়ে দিয়ে রাজু চলে গেল। এদিকে হাসিব বাড়ির ভিতরে ঢুকে সোজা চলে আসলো তার রুমে। পকেট থেকে ফোনটা বের করে ফারিয়াকে কল দিতে ফারিয়া কলটা রিসিভ করলো। কাজ হয়েছে এতক্ষণে নাকি আরো সময় লাগবে? হ্যাঁ, কাজ শেষ হয়েছে, আর সময় লাগবে না। বলেন কি বলবেন এখন? হাসিব আর ফারিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলো। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরো 3টা দিন। আজকে হাসিব রেডি হয়ে চলে এসেছে রাজুদের বাসায়, কারণ আজকে রাজুর বিয়ে। সবাই রেডি হয়ে বসে আছে। এদিকে রাজুকে রেডি করাচ্ছে তার বাকি 3 বন্ধুরা। মামা, আজকে রাতেই তো সবকিছু শেষ হবে তোর বউয়ের।
এই বেটা চুপ থাক, আর শরম দিস না। সকাল সকাল তোরা এসে আমাকে এই শরমগুলো দিয়েছিস। আমি শুধু চিন্তা ভাবনা করছি তোদেরকে কাছে পাইলে কি করতাম। এখন তো পাইছি, এখন কিছু করব না। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। এই তো তোকে রেডি করে ফেলেছি, এখন তোকে নিয়ে যাব। এই বলে হাসিব এবং তার বাকি বন্ধুরা সবাই চলে আসলো নিচে। রাজুর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে রাজুকে নিয়ে চলে আসলো গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করে কিছুক্ষণের মধ্যে চলে আসলো রাজুর বউয়ের বাড়িতে। বেশ কিছুক্ষণ ফাইজলামি করার পর সবাইকে ঢুকতে দেওয়া হলো। খাওয়া দাওয়ার আয়োজন মোটামুটি ভালোই হয়েছে। সবার খাওয়া শেষ হতেই কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেল। এমন কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো পালন করতেছে সবাই। বেশ কিছুক্ষণের মধ্যে নিয়ম কানুনগুলো পালন করা শেষ করে রাজুর হাতে মেয়েটাকে তুলে দিয়ে সবাই বিদায় জানালো। এদিকে রাজু তার বউকে নিয়ে চলে আসলো বাসায়। সবাই বরণ ঢালা সাজিয়ে বউকে বরণ করে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। এদিকে হাসিব রাজুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। বিছানায় শুয়ে ফারিয়ার সাথে মেসেজ করতেছে আর বলতেছে, ফারিয়া, কালকে তোমার সাথে আমি দেখা করব। নদীর পাড়ে একটা কফি শপ আছে, ওই কফি শপে দেখা করব আমরা। তোমাকে অ্যাড্রেস বলে দিয়েছি, এই অ্যাড্রেসে চলে আসবে। এটা তো আমাদের বাড়ি থেকে খুব কাছে, হেঁটে গেলে মাত্র 5 মিনিট সময় লাগবে। আপনি এসে আমাকে ফোন দিন, এরপরে আমি যাব। ঠিক আছে, এখন তাহলে ঘুমান। কালকে আপনার জন্য চমক আছে, তবে জানি না এই চমকে আপনি কি করবেন। যা হবে ভালোই হবে, বাকিটা আল্লাহর হাতে। এখন তাহলে ঘুমাই, কালকে দেখা হচ্ছে। এই বলে হাসিব ফারিয়ার কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10:15 হাসিব চলে আসলো সেই কফির সাথে। একটা চেয়ারে বসে ফোন দিল ফারিয়াকে। ফারিয়ার সাথে সাথে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, চলে এসেছেন নাকি? হ্যাঁ, আমি চলে এসেছি, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ওয়েট করতেছি আমি। আচ্ছা, আপনি 5-6 মিনিট ওয়েট করেন, আমি 5-6 মিনিট পর আসতেছি। আর কয় নাম্বার টেবিলে আসবো? 2 নম্বরে আসেন, আমি 2 নম্বরে আছি। ওকে, আসতেছি আমি। এই বলে ফারিয়া কলটা কেটে দিয়ে আনন্দে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো সে কফি শপে। এই দেখে হাসিব উল্টো দিকে ঘুরে বসে আছে যাতে তার মুখটা দেখা না যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে আসতেই পিছন থেকে ফারিয়া বলতে লাগলো, উল্টো দিকে ঘুরে বসেছেন কেন? আমার দিকে তাকান, আমি আপনাকে দেখতে চাই। আমাকে দেখলে আপনি অবাক হবেন আর বিশ্বাসই করতে পারবেন না। অবাক হলে হব। আপনি পেছনে ফিরে তাকান, আমি আপনাকে দেখব। হাসিব পিছন ফিরে তাকাতেই ফারিয়া হা করে তাকিয়ে রইল হাসিবের দিকে আর বলতে লাগলো, হাসিব, তুমি এখানে? তুমি আসলে কেন? এখানে আমারই থাকার কথা, কারণ ওই ফেক আইডিটা হচ্ছে আমার। আমি আপনার সাথে এতদিন কথা বলেছি, আপনি আমার বন্ধুকে ধোকা দিয়েছেন বলে আমার বন্ধু বলেছিল আপনাকে ধোকা দিতে। এটার জন্য আমি এই কয়েকদিন বড়লোক সেজে আপনার সাথে কথা বলেছি। আর রাজুর বিয়ে হয়েছে গতকালকে, তাই আমি আজকে আপনাকে সত্যিটা বলার জন্য এখানে এসেছি। এখন আমি আপনাকে সত্যিটা জানিয়ে দিলাম। হাসিবের কথা শুনে ফারিয়া চুপ হয়ে গেল। এদিকে হাসিব 2 নাম্বার টেবিল থেকে বের হয়ে চলে যেতে যাবে এমন সময় ফারিয়া পিছন থেকে হাসিবের হাত টেনে ধরলো আর বলতে লাগলো, কোথায় যাইতেছেন? এখানে চুপচাপ বসেন। এতদিন তো আমি আপনার সাথে অভিনয় করেছিলাম, এখন সত্যিটা জানিয়ে দিয়েছি, এখন আমি মুক্ত, আমি এখন চলে যাচ্ছি। আগে আপনি এখানে বসেন, যেহেতু অভিনয় করেছেন এই অভিনয়ের শাস্তিও পেতে হবে আপনাকে। আমাকে আবার কি শাস্তি পেতে হবে বলেন? আমি সকল শাস্তি মাথা পেতে নিব, যেহেতু আমি অপরাধ করেছি। যাই হোক, মেসেঞ্জারে যা কথা হয়েছে ওই সব কিছু ভুলে যান। আপনি বড়লোক ছিলেন নাকি গরিব ছিলেন এটা আমার দেখার বিষয় না, তবে আমি চিন্তাই করতে পারলাম না যে এটা আপনি হতে পারেন। ফোন নাম্বারটা প্রথমে চেনা চেনা লাগছিল, পরে আবার অচেনা বলে এতদিন কথা বলেছি। ও আচ্ছা, আর কিছু বলবেন? আমার কাজ আছে, আমি কাজে যাব। কাজে পরে যাবেন, আমার পুরো কথা শেষ হয়নি, পুরো কথা শেষ হবে, এরপরে আপনি এখান থেকে যেতে পারবেন। আচ্ছা, আপনি আপনার পুরো কথা বলেন, আমি শুনতেছি। যা হবার হয়ে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে আপনার। সরি, আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আপনি আমার বন্ধুর সাথে যা করেছেন এটা আমার সারা জীবন মনে থাকবে, আর আপনাকে আমি বিয়ে করে অসম্মানিত হতাম, এটা কখনোই হবে না। কোনো অসম্মানিত হতে হবে না আপনার। আর আমি আপনাকে বলেছিলাম না যে আপনার সাথে কথা বলার পর থেকে আর কোনো ছেলের সাথে কথা বলি না? এই নিন আমার ফোন, আপনি দেখতে পারেন। এই বলে ফারিয়া তার ফোনের লকটা খুলে মেসেঞ্জারে প্রবেশ করে হাসিবের হাতে ফোনটা ধরিয়ে দিল। এদিকে হাসিব পুরো মেসেঞ্জার ঘেটে দেখে অনেক ছেলেদেরকে ব্লক করে রেখেছে, এমনকি তার ফেসবুক ফ্রেন্ড শুধুমাত্র সে আর কেউ না। এটা দেখার পর হাসিব কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় ফারিয়া বলতে লাগলো, দেখেছেন তো, এখন তো আর কোনো সন্দেহ নেই। প্লিজ আমাকে ছেড়ে দিয়েন না। এতদিন যা হয়েছে হয়েছে, আর আমি আপনার বন্ধুর কাছে মাফ চেয়ে নিব আমার অপরাধের জন্য। আমাকে আপন করে নেন আপনি।
রাজু 2 নম্বর টেবিলে হাততালি দিতে দিতে প্রবেশ করলো আর বলতে লাগলো, এই তো বেশ ভালো কাহিনী দেখছি এখানে। হাসিব, আমি তোকে বলেছিলাম না এই মেয়েটা নিশ্চয়ই কিছু একটা করবে? দেখেছিস, এই মেয়েটা তোকে ফাঁদে ফেলে দিয়েছে। রাজু এসব বলবে না। আমি হাসিবকে ফাঁদে ফালাই নাই। আমি যা বলার সব সত্যি কথাই বলেছি। এখন বাকিটা হাসিবের হাতে। হাসিব কি করবে এটা সে জানে। রাজু, সে তোর কাছে মাপ চাইবে আর আমি তার ফোন রেখেছি। আমার সাথে যতদিন কথা বলেছে ততদিন থেকে এসে একটা অন্য কোনো ছেলের সাথেও কথা বলে নাই। আমি তার ফোন খুব ভালোভাবে চেক করেছি। তুই তো জানিস আমি ছোটোখাটো একজন হ্যাকার, সব কিছুই বুঝতে পারি। এখন কি তুই এই মেয়েটাকে বিয়ে করতে চাস নাকি? হ্যাঁ, বিয়ে করতে চাই। যা হবার হয়ে গেছে। তুইও তো বিয়ে করে নিয়েছিস, আর আমি দেখি তাকে বিয়ে করে তার পরিবর্তন আনতে পারি কিনা। সে যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি তার পরিবর্তন নিয়ে আসবো। আচ্ছা, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। দেখ তুই কি করতে পারিস। ফারিয়া, বিয়ে করলে আমাকে আজকেই করতে হবে। রাত 10টার মধ্যে আমাকে বিয়ে করতে হবে। যদি আমাকে বিয়ে করতে চাও, তুমি তো আমাদের বাড়ি চিনো, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে যদি আমাকে চাও। আর না চাইলে ফোন দিয়ে জানিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বাসায় যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি আমার আব্বু আম্মুকে নিয়ে। আর রাজু, আমি তোমার পায়ে পড়তেছি, আমাকে মাফ করে দিও। এই বলে ফারিয়া রাজুর পা জড়িয়ে ধরলো। এদিকে রাজু ফারিয়াকে মাফ করে দিল। ফারিয়াকে মাফ করে দিতেই ফারিয়া তাড়াতাড়ি করে চলে আসলো তার বাসায়। তার আব্বু আম্মুকে বুঝিয়ে নিয়ে চলে আসলো হাসিবদের বাড়িতে। অন্যদিকে হাসিব রাজুর সাথে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে আসতেছে। এমন সময় রাজু বলতে লাগলো, দোয়া করি যাতে এই মেয়েটা তোর জীবনে সুখ নিয়ে আসে। আগে যা করেছে এসব বাদ দিয়ে দেই। অনেকদিন আগেও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তখন তোর বউ হয়ে যাবে, তাও আবার আজকে রাতে। চল এখন তোদের বাসায় গিয়ে বিয়ে তো দেখতে হবে তোদের। আমি বাকি দুইজনকে ফোন দিয়ে বলে দিই, ওরা তোদের বাসায় চলে যাবে ওই দিক দিয়ে। এই বলে রাজু বাকি দুইজনকে ফোন দিয়ে বলে দিতেই তারা দুইজন চলে গেল হাসিবদের বাড়িতে। এদিকে হাসিব আর রাজু হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই হাবিবা এসে দরজা খুলে দিল। হাসিব এবং রাজু বাড়ির ভেতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসে পড়ল। হাসিবের আব্বু হাসিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে হাসিব, ওরা তো আজকেই বিয়ে দিবে বলতেছে, এমনকি রাত 10টার মধ্যেই বিয়ে দিতে চাইতেছে। তুই কি বলিস, রাত 10টার মধ্যে বিয়ে করবি নাকি আরো কয়েকদিন সময় নিবি? সময় নেওয়ার কি দরকার? সব বন্ধুরা বিয়ে করে ফেলেছে, আমিও না হয় এক রাতের মধ্যেই বিয়ে করে ফেলি। এতে তো আর কারো কোনো সমস্যা নেই। আর আমি এমনিতেও কোনো অনুষ্ঠান করতে চেয়েছিলাম না, আর অনুষ্ঠান হবেও না। ঠিক আছে, তাহলে আজকেই কাজী ডেকে বিয়ে দিয়ে দিই। সামান্য কিছু আয়োজন করি। এই নিয়ে টাকা বাজার করে নিয়ে আয়। হাসিব এবং রাজু চলে আসলো বাজারে। বাজার সদাই করে বাড়িতে নিয়ে এসে দিয়ে দিল। সবাই রান্নাবান্না করতেছে। রান্নাবান্না করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় কাজে এসে হাসিব আর ফারিয়ার বিয়েটা দিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ হতে 11টার দিকে রাজু ফারিয়াকে আর হাসিবকে নিয়ে চলে আসলো হাসিবের রুমে। হাসিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো রাজু, বন্ধু, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল সে। আজকে প্রতিশোধ নিয়ে নে, যেরকম ভাবে পারিস ওই রকম ভাবে প্রতিশোধ নিস। চিন্তা করিস না, তোর প্রতিশোধ আজকে আমি নিয়েই ছাড়বো তার কাছ থেকে। তোরা এখন যা, দরজাটা লাগিয়ে আমি এখনই প্রতিশোধ নেওয়া শুরু করি। হাসিবের কথা শুনে সবাই চলে গেল। এদিকে হাসিব দরজাটা লাগিয়ে দিয়ে এসে ফারিয়ার সামনে বসে বলতে লাগলো, রেডি আছেন তো? প্রতিশোধ নিব কিন্তু এখন। হ্যাঁ, নিতে পারেন। আমি রেডি আছি, কোনো সমস্যা নেই। এখন আমি আপনার বউ, যত পারেন প্রতিশোধ নেন। হাসিব আর দেরি না করে ফারিয়ার কাছ থেকে প্রতিশোধ নিতে লাগলো। তারা তাদের প্রতিশোধ নেওয়া শেষ করুক, আমরাও বিদায় নেই। অনেক শোনা হয়ে গেছে বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে, তার কি ভাগ্য। তারা তাদের প্রতিশোধ নেওয়া শেষ করুক, আমরাও বিদায় নেই। অনেক শোনা হয়ে গেছে বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে, তার কি ভাগ্য। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।